এই ক্লাস শেষে দেখাই দেবো কি বিগত সালে কি কি কোশ্চেন এসেছে সততার পুরস্কার মানে এই অধ্যায় থেকে। তো আসসালামু দেন, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেন ওই অনুযায়ী তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে পড়তে হবে, মানে বেসিক বোর্ড বই কিভাবে পড়তে হবে। মানে এই যে 18 থেকে 20টা কোশ্চেন সাধারণ জ্ঞানের আসবে মূল বই থেকে, এবং এখান থেকে একটা কোশ্চেন ভুল করা যাবে না, মানে এটা ভুল করলে হবে না, বুঝছে? এবং খুব সিম্পল, সহজ কোশ্চেন। অতএব এটা এই কোশ্চেন গুলো আমরা ভুল করব না। ওকে, দেখো, সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ স্যার আপনার স্ক্রিন দেখা যায় না। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজন ছিল কি সর্বাঙ্গে ধবল, আর একজন ছিল মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। আরেকজনের কি ছিল? 2 চোখ অন্ধ ছিল। তাহলে আরব দেশের একটা কাহিনী এটা। তো এখানে 3জন লোক সম্পর্কে বলা হয়েছে। এই 3জন লোকের তোমরা কাহিনীটা সবাই কম বেশি জানো এর আগে, তো তারপর আমরা আরেকবার পড়ি। সর্বাঙ্গে ধবল একজন, আরেকজনের ছিল মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। আরেকজন কি ছিল? 2 চোখ অন্ধ ছিল। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। ফেরেশতাকে কি বলা হয়? ফেরেশতাকে বলা হয় আল্লাহর দূত। হ্যাঁ, আল্লাহর দূত। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈরি। আচ্ছা, তাহলে ফেরেশতা কিসের তৈরি? এই যে আমাদের গল্প অনুসারে ফেরেশতা তৈরি নূরের তৈরি। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না। এমনি কেহ তাহাদিগকে, মানে ফেরেশতারা অদৃশ্য, তাদেরকে কেউ দেখা যায় না, এইটা বোঝাতে চেয়েছে। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, তুমি কি সব তুমি বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো। মানে ফেরেশতা মানুষের রূপ ধরে ধবল রোগীর কাছে আসলেন। তাহলে ফেরেশতা প্রথমে কার কার কাছে আসলেন? আমরা এখানে 3জন ক্যারেক্টার পাইছি। কয়জন? 3জন। একটা কি? ধবল। আর একটা কি? টাক। আরেকজন কি? টাক। আরেকজন কি? অন্ধ। অন্ধ। আরেকজন, হ্যাঁ, আরেকজন অন্ধ। হুম, তাহলে ধবল, আর হচ্ছে নাম্বার 2 টাক, টাক আর অন্ধ। এই 3 ক্যারেক্টার নিয়ে আমাদের কাহিনী এগিয়ে যাবে। ওকে, ধবল রোগী বলিল, প্রথমে তাহলে ফেরেশতা কার কাছে গেল? ধবল রোগীর নিকট গেল। ধবল রোগী বলিল, আহ,
আমার গায়ের রং যদি ভালো হয়, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে, স্বর্গীয় দূত তার গায়ে হাত বুলাইয়া দিলেন। স্বর্গীয় দূত মানে ফেরেশতা, হ্যাঁ, এই যে স্বর্গীয় দূত মানে ফেরেশতা, ফেরেশতা তার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? এখন তুমি কি চাও? তারপর আল্লাহর দূত ওকে, আমি উট চাই। সে বলিল, এই যে ধবল রূপ, উনি কি বলিল? উনি বলিল যে আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীর উট দিয়া বলিলেন, এই নাও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। দেখো, এই যে তোমার ধবল রোগী কি চাইলো? যে চাইলো যে আমার একটা মানে উট চাই আর কি। তো তাকে তাকে গাভীর উট দিল এবং ফেরেশতা বলল, ইহাতে তোমার কি ভাগ্য খুলিবে, ইহাতে তোমার কি ভাগ্য খুলিবে। ওকে, তারপরে স্বর্গীয় দূত এরপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়া বলিল, না, ওকে, তারপর সেই ফেরেশতা টাকাওয়ালার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসে? নাম্বার টু, সেকেন্ড অপশনে গেল, কার কাছে গেল? টাকাওয়ালার কাছে, যার মাথায় চুল ছিল না। সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে, মানে তার চুল নিয়ে সবচেয়ে আফসোস বেশি, বুঝছো? মানে মাথায় চুল নেই, তো দেখবো বাস্তবে যাদের চুল নেই তার আফসোস আর কি। ওকে, আল্লাহ দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? হ্যাঁ, তো সে বলিল, গাভী চাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম জন কি চাইছিল? উট চাই। হ্যাঁ, তাকে একটা গাভীর উট দিল আর বললো যে তোমার ভাগ্য করবে। দ্বিতীয় জন বললো, আমি একটা গাভী চাই। তো তাকে একটি গাভী দিয়া বলিলেন, ফেরেশতা তাকে একটি গাভী দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্যের কাছে গেলে। এবার 3 নম্বর, থার্ড ওয়ান কার কাছে গেলে? থার্ড ওয়ান গেল অন্ধের কাছে গেল। এই যে অন্ধের কাছে গেল, এই যে অন্ধের কাছে গেল, অন্ধের কাছে গিয়া বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গদূত তাহার চোখ হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? ওই যে ফেরেশতা তাকে বলল, তুমি এখন কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। আচ্ছা, ছাগল চাই। সে কি বললো? ছাগল চাই। তাহলে প্রথম জন কি চাইছিল? উট। প্রথম জন কি চেয়েছিল? উট। দ্বিতীয় জন, দ্বিতীয় জন কি চাইছিল বলো? গাভিন গাই গাভিন ওকে, গাভী চাইছিল। আর তৃতীয় জন মানে অন্ধ, অন্ধ ব্যক্তি কি চাইলো? ছাগল অন্ধ ব্যক্তি, ওকে, ছাগল। হ্যাঁ, ছাগল। হম, অন্ধ ব্যক্তি ছাগল চাইলো, ঠিক আছে। ওকে, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিল এবং বলিলেন, এই নাও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইলো, গাভীর বাছুর হইলো, ছাগলের ছানা হইলো। এইরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মানুষের রূপ ধরিয়া সেই আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। আচ্ছা, তাহলে এতটুকু একটু পজ দিই আমি। এই যে ফেরেশতা প্রত্যেক, এই যে 3 জন মানুষের কাছে আসলো, ধবল রোগী আর হচ্ছে তোমার টাকওয়ালা এবং অন্ধ, 3 ব্যক্তির কাছে আসলো এবং এসে ওদের দুঃখ দুর্দশা শুনে, ওদের যার ধবল রোগী রোগ সুস্থ হলো, তারপরে তোমার হচ্ছে যেটা তার মাথায় চুল গজালো এবং যে অন্ধ তার চোখ ভালো হয়ে গেল। শুধু তাই না, প্রত্যেককে কি তার ইচ্ছা অনুযায়ী কি দিল? প্রথম জন চাইছিল উট, তাকে গাভীন উট দিল। আবার দ্বিতীয় জন চাইছিল যে আমাকে গাভী দিতে, গাভী দিল।
তৃতীয় জন ছাগল চাইছিল, ছাগল দিল। এবং ওখান থেকে তাদের প্রচুর আহ উট হলো, গাভী হলো, ছাগল হলো, মানে সবাই ধনী হয়ে গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। বুঝছো? ফেরেশতা আবার এসছে। আসার পরে সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আসে আমার সব পুঁজি ফুরাইয়া গেছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছে। এখন কিন্তু ওই ধবল রোগীর অনেক উট। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে 1 মিনিট পজ দিই। হ্যাঁ, একটু আজান হচ্ছে, ওয়েট করো। ওকে। স্বর্গদূত বলিলেন, এই যে তুমি, স্বর্গদূত বলে, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, বলছে আমি যেন তোমাকে চিনতে পারছি, তুমি ধবল রোগী ছিলে, তোমার ঘৃণা করতো, তুমি না গরিব ছিলে, ধন বললো দিয়ে। সে বলিল, এখন ধবল রোগী কি বললো দেখো। সে বলিল, না না, তা কেন, এসব তো আমার বরাবরই আছে। মানে ধবল রোগী এখন অস্বীকার করছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। এই তো। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল তার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন। তারপর স্বর্গদূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি আমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোয়াই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দেয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক আছে, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমার আমির করিয়াছেন। তুমি যাহা চাও তাই লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন, তাহাদের উপর বেজার হইয়াছেন। এই এই পর্যন্তই ছিল গল্প। আদিবা মুনতাহা, একটু আনমিউট করো। স্যার বলেন। তুমি 1 মিনিটে এই গল্পটা একটু ব্রিফ করো, হ্যাঁ, মানে টোটাল ইয়েটার স্টোরিটার একটু সামারি দাও, হ্যাঁ। আচ্ছা, প্রথমে হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং যাচাই করেন যে কে সৎ এবং কে অসৎ। এই জন্য আল্লাহ
ফেরেশতাকে তিনটা ব্যক্তির কাছে মানে তিনটা ব্যক্তির কাছে পৌঁছায় দিয়েছিল। প্রথম ব্যক্তি যে ছিল হচ্ছে ধবল, দ্বিতীয় ব্যক্তি ছিল মাথায় টাক, আর তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। এক ফেরেশতারা একে একে তিন ব্যক্তিকেই পরীক্ষা করেন। প্রথম প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি পরীক্ষায় বিফল হয়, কিন্তু তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল সে ফেরেশতাকে আগের অবস্থার কথা স্বীকার করে এবং তাকে সবকিছু নেওয়ার পরামর্শ দেয় এবং সবকিছু নিতে সে আদেশ করে। সে আগের অবস্থার কথাও স্বীকার করে, কিন্তু আগের দুই ব্যক্তি স্বীকার করেছিল না। তাই আল্লাহ তাদের উপর বেজার হয়েছিলেন এবং অন্ধ ব্যক্তির উপর খুশি হয়েছিল। গুড, ভেরি গুড, সুন্দর বলেছো। এনিওয়ান, আর কেউ বলবা? গল্পটা আর কেউ বলতে পারবা? রান শারিয়ার, ইয়েস স্যার। তুমি বলো। প্রথমে ওই একজন ফেরেশতা, মানে প্রথমে তিনজন ছিল, যাদের প্রথমে একজন ছিল ধবল রোগী, দ্বিতীয়জন মাথাটাক এবং তৃতীয়জন অন্ধ। তো তাদের কিছুই ছিল না। পরে আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য, সততা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। তো সেই ফেরেশতা তিনজন লোককে যা চাইলো তা দিয়ে দিল। যেমন প্রথম লোক চাইলো উট, দ্বিতীয় লোক চাইলো গাভীন এবং তৃতীয় লোক চাইলো ছাগল। আহ, কি তারপরে এইগুলো বেচে বেচে টাকা পেয়ে আরো অনেকগুলো ছাগল বাচ্চা হলো। তো ওরা এইভাবে করতে করতে আমির হয়ে গেল। একদিন তারপরে সেই ফেরেশতা এসে তাদের সততা পরীক্ষার জন্য এলে, এসে চাইলো এবং বলল, তুমি সেই না যে আহ, ধবল ছেলে? এরকম করে দুইজনকে জিজ্ঞাসা করলো। পরে দুইজনই অস্বীকার করলো এবং কিছুই দিল না। তবে তৃতীয় জন তা করেনি। সে স্বীকার করেছে যে সে অন্ধ ছিল এবং আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন এবং আমির করে দিয়েছেন। পরে ফেরেশতা বলল, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, এবং ধবল ও টাকওয়ালার উপর বেজার হইয়াছেন। হুম। গল্পটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, ওকে, একটু দেখি এই অধ্যায় থেকে আমাদের যে বিগত সালে কি কি কোশ্চেন এসছে একটু একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, একটু বইয়ের পেজ থেকে নেওয়া তো, ডিস্টার্ব হলেও সমস্যা নেই। নম্বর 5 থেকে দেখো, কোশ্চেন এসছে পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন কোন পাঠের উদ্দেশ্য? মাদার তেরেসা, মেনু, তোলপাড়, সততা পুরস্কার, বলো তো। পুরস্কার। পরোপকার, হ্যাঁ, তাহলে এই যে ক্যাডেট ভর্তি পরীক্ষা 2023 এসছে, হ্যাঁ, তাহলে এটা সততার পুরস্কার থেকে এই কোশ্চেনটা এসছে। কোশ্চেনটা কিভাবে দিয়েছে দেখো, এমসিকিউ এমসিকিউ আকারে দিয়েছে যে পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন কোন পাঠের উদ্দেশ্য, মানে কোন পাঠে এটা আলোচনা করা হয়েছে। মেনু, তোলপাড়, মাদার তেরেসা, সততার পুরস্কার, এটা সততার পুরস্কারে আলোচনা করছে, আমরা তো দেখতেই পেলাম। ওকে, হ্যাঁ,
কোশ্চেন 6, সততার পুরস্কার কোন ধরনের রচনা? হ্যাঁ, এটা হচ্ছে সততার পুরস্কার কাহিনী, প্রবন্ধ, রূপকথা, গল্প। হ্যাঁ, সততার পুরস্কার কোন ধরনের রচনা? সততার পুরস্কার হচ্ছে গল্প। এটা কি একটা গল্প? এটা 2011 সালে এসেছে প্রশ্নটা। তাহলে সততার পুরস্কার এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। ওকে, এবার দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোথা থেকে ডিলিট লাভ করেন? এটা লেখক পরিচিতি থেকে এসেছে। যেহেতু সততার পুরস্কারের লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওই জন্য এটা ওনার লেখক পরিচিতি থেকে এই প্রশ্নটা এসেছে। এটা ক্যাডেট ভর্তি পরীক্ষা 2007 সালে এসেছে। হ্যাঁ, ওকে। সোরবন বিশ্ববিদ্যালয়। ওকে, গুড, ভেরি গুড। এখন নেক্সট আমরা যাই। আচ্ছা, দেখো আঙ্গুর কোন ধরনের পত্রিকা? আঙ্গুর পত্রিকা এটা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করেন। হ্যাঁ, আমরা যখন লেখক পরিচিতি পড়ব তখন এই রিলেটেড প্রশ্নগুলো পড়বো। আঙ্গুর কোন ধরনের পত্রিকা? এটা 2026 সালে এসেছে, গতবার। ঠিক আছে, মানে এই যে তোমরা এবার পরীক্ষা দেবে, তো এর আগের বার যারা পরীক্ষা দিয়েছে ওদের কিন্তু এই প্রশ্নটা এসছে এই অধ্যায় থেকে। কি এসছে? যে আঙ্গুর কোন ধরনের পত্রিকা? আঙ্গুর কোন শিশুতোষ। ধরনের পত্রিকা? বুঝতে পারছো? গত বছর এসছে এই প্রশ্নটা। নাম্বার 2, আল্লাহ তোমাদের উপর, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এসছে, অর্থাৎ তোমাদের লিখতে হবে, এটা মুখস্থ লিখতে হবে। আঙ্গুর একটি শিশুতোষ পত্রিকা। দেখো, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, এখানে তোমার বলতে সততার পুরস্কার গল্পে কাকে বোঝানো হয়েছে? কাকে বলো তো? 2000 অন্ধ ব্যক্তিকে। কাকে? অন্ধ ব্যক্তি। হ্যাঁ, এটা ক্যাডেট ভর্তি পরীক্ষা 2009 সালে এসছে। 2009 সালে এসছে। হ্যাঁ, সরি 2019 সালে এসছে, কয়েক বছর আগে। ওকে, নেক্সট ওয়ান দেখো, মোহাম্মদ শহীদুল্লাহ কোন শিশু পত্রিকা সম্পাদনা করেন? দেখো এই প্রশ্নটা, এই যে অনেকে বলে না যে কোশ্চেন কি রিপিট হয়? দেখো মোহাম্মদ শহীদুল্লাহ কোন শিশু পত্রিকা সম্পাদনা করেন? 2001 সালে এসছে, 2018 সালে এসছে, সেম কোশ্চেন। আবার 2026 সালে এসছে আঙ্গুর কোন ধরনের পত্রিকা? মানে একই 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 প্রশ্ন আর কি। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ কোন শিশু পত্রিকা সম্পাদনা করেন? আঙ্গুর পত্রিকা। এবার দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র মোহাম্মদ শহীদুল্লাহ, লেখক পরিচিতিতে আমরা পাবো ক্যাডেট ভর্তি পরীক্ষা 2008 এসছে। ওকে, মোটামুটি এই। এবার আমরা একটু লেখক পরিচিতিতে চলে যাই, তারপরে এই অধ্যায় রিলেটেড আরো প্রশ্ন করব। আচ্ছা, একটু একটু দেখি, সতত আমাদের শীট গুলো একটু দেখি। হ্যাঁ, প্রথম দুই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে কি? সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, চরম অকৃতজ্ঞতা, উপকারীর উপকার স্বীকার করা। কোনটি সঠিক? প্রথম দুই ব্যক্তির আচরণ প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে চরম অকৃতজ্ঞতা। চরম অকৃতজ্ঞতা। গুড, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা লেখক পরিচিতি পড়লেই পাবা। হ্যাঁ? 1885। 85। হ্যাঁ। মোহাম্মদ শহীদুল্লাহর খ্যাতির কারণ কি? তিনি কি কি ছিলেন বলে? তিনি সাহিত্যের সমালোচক। তিনি সাহিত্যিক সমালোচক। মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে এমএ পাশ করেন? এমএ পাশ 1918। করেন? 1918। 1918। হ্যাঁ। 1918। আচ্ছা, এগুলো থেকে এই যে এগুলো আসতে পারে, হুবহু আসতে পারে। হ্যাঁ, মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার বাইরে কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন? রাজশাহী। 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 রাজশাহী স্যার। আচ্ছা, পরীক্ষা করার জন্য কোন বংশের 3টি লোকের কাছে ফেরেশতা পাঠানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ইহুদি বংশ, আগের বইয়ে ছিল এটা, এই বই নাই কিন্তু আগের।
এবার নেই, ঠিক আছে, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে দিয়ে দিতে পারে, এই জন্য। ওকে, আচ্ছা। সততা পুরস্কার রচনায় কোন বিষয় ফুটে উঠেছে? নৈতিক মূল্যবোধের নৈতিক আহ, মূল্যবোধ না স্যার। মানুষের প্রতি মমত্ববোধের পরিচয়। স্যার আপনি তো একটা প্রশ্ন বাদ দিয়ে গেছেন। ইয়েস স্যার, 3 লোকের 7 নাম্বারটা। তিন লোকের কাছে আল্লাহ কেন ফেরেশতা পাঠালেন? পরীক্ষার পরীক্ষার জন্য, জন্য। পরীক্ষার জন্য। ওকে, দেখি কত প্রশ্ন আছে। সব প্রশ্ন তো আমি পড়াই দিয়ে পারবো না, কয়টা দিয়েছি দেখি। একবার করে দেখবে, একবার করে উত্তর সহ দিয়ে দিয়েছি। এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন হবে না, আমাদের হ্যাঁ। পরীক্ষায় 172টা এমসিকিউ আসছিল, মানে পড়তে দিছিল। ঠিক আছে, দেখো ফেরেশতা হইলেন, অত পড়া লাগবে না। এই যাই দিয়েছে অনেক বেশি বেশি করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই বেশি করে দেওয়া হয়েছে। ওকে, ফেরেশতা হইলেন আল্লাহ দূত, কথাটি ব্যাখ্যা করো। অন্ধ ব্যক্তি ছাগল চেয়েছিল কেন? ফেরেশতা উট চাইলে ধবল রোগী কি জবাব দিয়েছিল? কেন ইহুদির পরীক্ষা নেওয়া হয়? এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, একবার করে পড়বা, এইটা তোমার পরীক্ষায়ও কাজে লাগবে, ইয়েতেও মানে ক্যাডেটেও কাজে লাগবে। স্যার এগুলোর উত্তর কি আচ্ছা, দেওয়া আছে? উত্তর দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। এই যে উত্তরটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ, উত্তর দেওয়া আছে, আমি রিডিং পড়াই দিলাম, এইভাবে পড়তে হবে তোমাদের, হ্যাঁ। আর প্রত্যেকটা অধ্যায় শীট দিয়ে দেবো উত্তর সহ। এই যে, প্রথম দুই ব্যক্তি আশ্রম প্রকাশ পেয়েছে কি, এই যে 6 নম্বর, হ্যাঁ, চরম অকৃতজ্ঞতা। মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1885। মোহাম্মদ শহীদুল্লাহ খ্যাতির কারণ কি? তিনি বহু বহু ভাষাবিদ, বহু ভাষাবিদ, হ্যাঁ ঠিক আছে, সাহিত্য সমালোচক না তো। মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ, ভাষাবিদ, বুঝছো, বহু ভাষাবিদ, ওই জন্য তুমি উনি খ্যাতি, সাহিত্য সমালোচক না। ওকে, মোহাম্মদ শহীদুল্লাহ, ওকে, মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে এমএ পাশ করেন? হ্যাঁ, 1912 সালে। মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার বাইরে কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন? হ্যাঁ, কিছু দু একটা একটু এক্সট্রা বাইরে আছে, কিন্তু এটা রিলেটেড প্রশ্ন, হ্যাঁ, মানে তোমার মোহাম্মদ শহীদুল্লাহ রিলেটেড যত টাইপের কোশ্চেন আছে ওইগুলো আসতে পারে, হুবহু বইয়ে বইয়ে না থাকলেও, হ্যাঁ। তো ওই হিসাবে কিছু কিছু কোশ্চেন এর বাইরে সিলেক্ট করা হয়েছে, ওইগুলো আসা স্যার 16 উপযোগী, নাম্বার এই কত জন্য। হবে? হ্যাঁ, 16 নাম্বার কোন পয়েন্টটা হবে? 16 নাম্বার। হ্যাঁ। ইহুদি কারা, এটা? হ্যাঁ। ইহুদি এই যে হজরত মুসা আলাহিসাল্লামের অনুসারী, হজরত মুসা আলাহিসাল্লামের অনুসারী। দাঁড়াও, আমি একটু ফিডব্যাক নিয়ে নিই, ফিডব্যাক নিয়ে প্রত্যেকটা উত্তর দেওয়া আছে, হ্যাঁ, জাস্ট তোমরা একবার এই যে রিডিং পড়াই দিলাম, এরপরে একবার দেখলে হবে। ফেরেশতা কেন ইহুদিদের কাছে এসেছিলেন? এই যে পরীক্ষা নেওয়ার জন্য। তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? কারণ কি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। এগুলো একবার করে দেখলেই হবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এটা মুনজেরিন, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আনাস হুসাইন, আনাস হুসাইন হচ্ছে তোমার রিনেম করবা, হ্যাঁ। আচ্ছা, বলো তো
তুমি তুমি বুঝতে পারছো? জি স্যার। তোমার নাম কি? স্যার ঈশা। ইশাদ। ওকে, রিনেম করবা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই আজকে তাহলে এই অধ্যায়ের উপর হোমওয়ার্ক থাকবে, এগুলো টোটাল পুরাটাই, হ্যাঁ, স্যার গ্রুপে কি বললে হবে শিটটা না। দিয়ে দিবেন? শীট অলরেডি দেওয়া হয়েছে, হ্যাঁ, অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, ক্লাস করার আগেই দেওয়া হয়েছে। এটা শীট গ্রুপে ফলো করবা। তো ফেসবুকের গ্রুপ? আর স্যার হোয়াটসঅ্যাপ এগুলো গ্রুপ, ফেসবুক গ্রুপ খাতায় লিখতে হবে? খাতায় সব তো খাতায় লিখে পারবা না, বুঝছো? মূলত ওই যে এমসিকিউ গুলো, ওইগুলো তো লেখার দরকার নেই, হ্যাঁ, ওইগুলো এমসিকিউ তো তুমি একবার করে পড়লেই ওগুলো হবে, ওইগুলো লিখে সময় নষ্ট করার দরকার নেই, হ্যাঁ। লিখবা কোনগুলো, আর এর মধ্যে এই যে বিগত সালে কোশ্চেন গুলো দেখালাম, ওইগুলো তাহলে তো বুঝতে পারছো। যে মেন মেন পয়েন্ট গুলো ওইগুলো মুখস্থ করবা, হ্যাঁ। এই যে মেন মেন যে পয়েন্ট গুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, ওইগুলো একবার করে দেখে যাবা, পুরোটা পড়বা, পড়ে যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো লিখবা, সাল টাল গুলো লিখবা, এইসব গুলো একবার করে লিখবা। অর্থাৎ এর উপর আজকের পর থেকে একবার পড়বা, এর এই অধ্যায়ের উপর যত কোশ্চেন আসে, যেভাবে যেখান থেকে কোশ্চেন করা হয়, যেন তোমার ভুল না হয়। আর এই শীটটা পড়বা, প্রথমে রিডিংটা আবার পড়বা, লেখক পরিচিতি পড়বা, এরপর আমাদের এই শীটটা পড়বা। এই শীটটা উত্তর সহ দেওয়া আছে, পড়বা, পড়ে এরপরে প্রয়োজনে তুমি প্রিন্ট করতে পারো, প্রিন্ট করে ওই যে যেটা উত্তর নেই ওইটা প্রিন্ট করবা, প্রিন্ট করে তুমি একবার করে নিজে নিজে দাগাবা, দাগিয়ে পরীক্ষা দিবা, দিয়ে পড়বা। তাহলে দেখবা কি একেবারে এই অধ্যায় রিলেটেড আর কোনো প্রশ্ন তোমার ইয়ে থাকবে না, মানে অজানা থাকবে না। ওকে, আমরা এবার একটু লেখক পরিচিতি দেখি। তাহলে প্রত্যেকটা অধ্যায় রিডিং কিন্তু এইভাবে পড়তে হবে, হ্যাঁ। সব অধ্যায় আমি নাও পড়াই দিতে না পারলেও কিন্তু এইভাবে পড়তে হবে, হ্যাঁ। এটাই আজকে বোঝানোর উদ্দেশ্য, মূলত এটাই। ওকে, কই চারুপাঠ, এই তো চারুপাঠ। এইগুলো একবার করে দেখবা, হ্যাঁ। এই যে ধবল মানে কি, সাদা শ্বেত, এক প্রকার ধবল কি, এক প্রকার চর্মরোগ, এগুলো এক কথায় প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। মানে যেগুলো ক্যাডেটের এসছে ওইগুলো আসবে এমন কোনো কথা নেই, হ্যাঁ, এইসব গুলো আসবে। ও তো আর কয়েকটা কোশ্চেন ক্যাডেটে এসছে। পাঠ পরিস্থিতিটা সুন্দরভাবে পড়বা, হ্যাঁ। আর লেখক পরিস্থিতি, এই দেখো, লেখক পরিস্থিতি খুব ভালোভাবে পড়তে হবে, হ্যাঁ। দেখো, মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত। দেখো, এটা কি তোমরা সাহিত্য সমালোচক কোথায় পেলে? হাওয়ার উপর উত্তর দিয়েছিলে। এই তো বহু ভাষাবিদ হুবহু রয়েছে, বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই দেখো, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিসের সোরবন, হ্যাঁ, এই যে সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ডক্টর অফ লিটারেচার, হ্যাঁ, পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষার সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান অবসরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে কর্মজীবনে তিনি কি ছিলেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
শেষ নবীর সন্ধান ও গল্প মঞ্জুরি। আর তিনি শিশু বিষয়ক পত্রিকা আঙ্গুর সম্পাদক। স্যার আপনার কথা অনেক বাধা বাধা আসে, অনেক বাধা। বাংলা ভাষার। আচ্ছা, একটু আসতে বলতে হবে তাহলে। দেখো, শেষ নবীর সন্ধানে, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, হ্যাঁ বাট স্যার। অনেক বাধা লাগছিল। এখন কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, এই যে শেষ নবীর সন্ধানে তোমার হচ্ছে এই শেষ নবীর সন্ধানে, শেষ নবীর সন্ধান আর গল্প মঞ্জুরি তার রচনা, এই যে তার লেখার বা রচনার মধ্যে উল্লেখযোগ্য শেষ নবীর সন্ধানে গল্প মঞ্জুরি। এই আঙুর কিন্তু এখন আর আসবে না, বুঝছো? আঙুর কিন্তু তোমাদের আর আসবে না, হ্যাঁ? এখন আসবে কি? শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। বোঝা বোঝা গেছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে হ্যাঁ, শহীদুল্লাহর রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য, কিংবা বলতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি রচনার নাম লেখো, হ্যাঁ? কিংবা ছোটদের জন্য তিনি কি লেখা লিখেছেন, হ্যাঁ, কি বই লিখেছেন। তো তখন তুমি বলবা শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। ছোটদের জন্য মোহাম্মদ শহীদুল্লাহ কি লিখছে? শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। এই দুটি ইম্পর্টেন্ট, এখন আর আঙ্গুর গুরুত্বপূর্ণ না। ওকে। আর তিনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করছেন, এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে সোরবন, তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করছেন, এইটা গুরুত্বপূর্ণ। তারপর তো তিনি এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন, এইগুলো, হ্যাঁ। তারপর তিনি এই যে জন্ম কোথায়, ভারতের পশ্চিমবঙ্গ পরগনা, 24 পরগনা জেলার, এইগুলো আর কি। অর্থাৎ রিডিং পড়বা, পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি, বইয়ের গুলো, আর আমাদের শীট, এর বাইরে কোশ্চেন হবে না। এর বাইরে যদি প্রশ্ন হয় তাহলে মনে করবা কেউ পারবে না, তুমি পারবে না মানে ওই প্রশ্ন কেউ পারবে না, একদম সোজা কথাই, চ্যালেঞ্জ। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার, ওকে, তাহলে তাহলে আগামীকালকের বাংলার হোমওয়ার্ক থাকবে এইটা, হ্যাঁ? আমি এইটার উপর যে কোনো কোশ্চেন করতে পারি, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন, এমসিকিউ, যত টাইপের, দুনিয়া যত টাইপের প্রশ্ন আছে, সততার পুরস্কার এই অধ্যায় থেকে করা হবে। আচ্ছা, এই 1 মিনিট বলো, এই অধ্যায়ের কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই অধ্যায় রিলেটেড? এই অধ্যায় রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা? এইগুলো যদি একটা প্রশ্ন আছে, একটাই করতে হবে, একটা যদি ভুল করো তাহলে হবে না, একটা যদি ভুল করো তাহলে মনে করো চান্স শেষ, কারণ এগুলো তো সহজ, এগুলো কমন এবং নিশ্চিত তোমার কমন, এগুলো ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নেই, আমরা গণিতে চলে যাই, হ্যাঁ? ঠিক আছে। স্যার এখন আর স্মার্ট বোর্ডও করান না, আব্বা- হ্যাঁ, মানে এখন স্মার্ট বোর্ড আর করান না, স্মার্ট বোর্ড এখন, মানে স্মার্ট বোর্ডে এখন আর করান না ক্লাস আমাদের। এইটা তো স্মার্ট বোর্ডেই তো করাচ্ছে, কিন্তু আমার মোবাইল চুরি হয়ে গিয়েছে তো, এখন তোমার এই যে আগে আগে যে মোবাইলে রেকর্ড করতাম, ওইটা রেকর্ড করতে পারছি না, হ্যাঁ। ওইটা দেখে আরো কয়েকদিন পরে মোবাইল নেব, তখন আর কি সামনাসামনি ফেস দেখতে পারবা, আরো কয়েকদিন লাগবে। স্যার এভাবেই তো ভালো দেখাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, এভাবে অনেক সুন্দর দেখা যায় এমনি। তারপরও রেকর্ড, মোবাইলে রেকর্ড করলেও মাঝে মাঝে এইভাবে কিছু কিছু বিষয় এভাবে দেখাতে হবে, কারণ এভাবে তোমার ইয়ে দেখা যায় ভালো।
স্যার এইভাবে আপনার লেখা অনেক ভালো দেখাচ্ছে, ওভাবে স্যার মাঝে মধ্যে সমস্যা করে বা খোলা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কথা সত্যি। আচ্ছা, এখন আমরা করি, তোমার হচ্ছে গণিত কাল কি করানো হয়েছিল বলো তো? ওই চতুর্ভুজ। যে চতুর্ভুজ। চতুর্ভুজ, তাই তো? ওকে ওকে, চতুর্ভুজ চতুর্ভুজ। এই তো সে প্রকারভেদ তোমার হচ্ছে এবং এর সংজ্ঞাও লেখাইছে। হুম, প্রত্যেকটার প্রকারভেদ আর সংজ্ঞা, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ। আচ্ছা, যেহেতু গতকাল আমাদের করানো হয়েছে, একটু দাঁড়াও, চতুর্ভুজ করানো হয়েছে, চতুর্ভুজ রিলেটেড যে অঙ্ক কয়টা একটু আমি একটু দেখাই দিই, হ্যাঁ? ওকে। এটা থাক, দেখি করাই দিতে হবে। উম, আচ্ছা, দেখো, একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি। চতুর্থ কোণটির মান কত? সারিস আছো? সারিস? জি স্যার। হ্যাঁ বলো, এই এক নম্বরটা বলো, একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি 280 ডিগ্রি, চতুর্থ কোণটির মান কত? স্যার 360 থেকে 280 মাইনাস দিব। দাও, মাইনাস দাও। স্যার কত? 180। তো তো মাঠ তো একটা মাটিতে পড়ার দরকার না, হ্যাঁ? জি স্যার। এ তো যোগ বিয়োগ। স্যার একশো 80 আশি ডিগ্রি। কিভাবে হলো? স্যার শুধু 80 ডিগ্রি। 360 থেকে 280 বিয়োগ স্যার করলে 180 80 ডিগ্রি। হয়। স্যার হ্যাঁ 80 ডিগ্রি হবে। স্যার তাড়াহুড়া ভুল করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ। তাড়াহুড়া স্যার ভুল করে ফেলছি। না স্যার, খাতা কলম নিচ্ছি, খাতা কলমে করতে যাব তো তাড়াহুড়াই করতে ভুল করে ফেলছি। 280 দেখা যাচ্ছে না, স্যার দাঁড়াও। এটা শিক্ষা অধিদপ্তরের 2013 সালের। রাইট সাহেব কি বলছো? স্যার, এমন প্রশ্ন কি বিশেষ পরীক্ষায় আসে? আসে আসে। এটা কমন প্রশ্ন দেয়। স্যার আপনি মনে হয় লিখতেছেন, বাট আমরা দেখতে পাচ্ছি না। ওইটাই পরীক্ষা করছি, দাঁড়াও। ওইটাই পরীক্ষা করতেছি। আচ্ছা ওকে, সময় নষ্ট করে লাভ নেই, আমরা কাজের কাজ করি। একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি, আর তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। অতএব তিন কোণের সমষ্টি দেওয়া আছে 280। চতুর্থ কোণটির মান কত হবে? 360 থেকে 280 বিয়োগ করলে 80 ডিগ্রি। চতুর্থ কোণটির মান 80 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এটার জন্য আবার সময় নষ্ট করার দরকার নেই। এখন দেখো, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে কি? আর দেখতে স্যার পাচ্ছি না। দেখা যাচ্ছে সামান্তরিকের, না। স্যার প্রশ্নে এক দেখা যাচ্ছে। স্যার, প্রশ্নে দেখা যাচ্ছে। স্যার অনলি প্রশ্ন দেখা যায়, বাট কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। স্যার আপনার স্ক্রিন বড় করলে দেখা যায়। ওয়েট ওয়েট, 1 মিনিট সময় দাও।
স্যার প্রশ্ন 1 দেখা যাচ্ছে। रुको जरा। দাঁড়াও, 1 সেকেন্ড ওয়েট করো, সমস্যা নেই, আবার শেয়ার করলে হয়ে যাচ্ছে। ওকে, দেখো, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে কি? সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি কি হবে? আমরা বর্গ হবে। সামন্তরিক কালকে, হ্যাঁ, বর্গ হবে। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি রম্বস হলে না, আয়ত হবে, বর্গ না, আয়ত হবে। হ্যাঁ, কর্ণ সমান হয়, কিন্তু বর্গের তো বাহু, বর্গ রম্বস হতে হলে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হয়, বুঝছো? বর্গ ও রম্বস হতে হলে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হতে হয়, এটা হবে আয়ত। কি হবে? আয়ত। ওকে, কোন সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি কি? কোন সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি কি হবে? আয়ত হবে। হ্যাঁ, তার সামন্তরিকের যে ট্রাপিজিয়াম কোনো হবে। না, সামন্তরিকে যে কোনো একটি কোণকে সমকোণ করলে মানে অটোমেটিক 4টি কোণে 90 ডিগ্রি হবে, এক্ষেত্রে আয়তে পরিণত হবে, বুঝছো? মানে একটি কোণ যদি তুমি সমকোণ করো, বাকি কোণগুলো অটোমেটিক্যালি কি হয়, মানে সমকোণ হয়ে যায়। তো এই জন্য এটা আয়ত হবে। স্যার এগুলো কি খাতায় নোট করব? না, খাতায় নোট করে করতে হবে না, শীট আমি স্যার দিয়ে দেবো নি, স্যার এটা লেখার বুঝি নাই ভালো করে। লেখার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, কোন একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, মানে এটা তুমি চিত্র আঁকবা, ওই যে চিত্র এঁকে দেখবা যে তোমার হচ্ছে একটি কোণ যদি সমকোণ হয় তাহলে অটোমেটিক্যালি অন্য কোণগুলো সমকোণ হবে। আগের ক্লাসটা একটু ভালোভাবে দেখবা, হোমওয়ার্ক দেখে দিয়েছো তুমি সারিস? জি স্যার দিয়েছি। হ্যাঁ, ওই চিত্রগুলো দেখবা। ওকে, আর এটা উঠাতে হবে না, এটা শীট আমি দিয়ে দেবো। আচ্ছা, দেখো, নাম্বার 4, যে চতুর্ভুজের কেবল 2টি বাহু সমান্তরাল তাকে কি বলে? ট্রাপিজিয়াম। এই গুড, ট্রাপিজিয়াম। এইটা হচ্ছে, এইটা এইটা বিভিন্ন চাকরি পরীক্ষা এসছে, আবার ক্যাডেটও এসছে। হ্যাঁ, এখানে যেগুলো দেয়া হয়েছে একটাও ক্যাডেটের জন্য অপ্রয়োজনীয় না। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাডেটের এই রিলেটেড প্রশ্ন বিগত সালে এসছে, ইভেন মনে করো ক্যাডেটেও এসছে এখান থেকে। আচ্ছা, আচ্ছা, এই প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ 2014, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল কত? হ্যাঁ, এই অঙ্কটা একটু করাই দিতে হবে, এগুলো এমসিকিউ আসবে, তো তো ওই জন্য শর্টকাট নিয়মে আমরা করলেই হচ্ছে। হ্যাঁ, স্যার এই অঙ্কটা উঠাবো তাহলে সমাধান।
আচ্ছা, অঙ্কটা উঠাও, আমি করাই দেবো, তো ঠিক আছে, অঙ্কটা উঠাও। হ্যাঁ, অঙ্কটা উঠাও, অঙ্কটা উঠাও, করাই দিচ্ছি। এমসিকিউ এক একটা অঙ্ক থাকে, হ্যাঁ, মানে স্যার এমসিকিউ এক একটা মানে এসকিউর মতো থাকে, মানে নামের এসকিউ, ও থাকতে। এমসিকিউ। আচ্ছা দাঁড়াও, এখানেই করাই দেওয়া যাবে। হ্যাঁ, এই তো লেখা দেখা যাচ্ছে না, এই যে। ইয়েস স্যার। দাঁড়া, এটা কালারটা একটু অন্য কালার নেই, কালার কি কালো নেই কেন? ওকে, এইটা শর্টকাটই করবা। হ্যাঁ, শর্টকাট হচ্ছে এ প্লাস বি স্যার এটা কি তুল প্লাস এ বি। হ্যাঁ, তোলো। এ বি বাই 100। স্যার এটা কি সূত্র? এ প্রথমে, হ্যাঁ সূত্র, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, জাস্ট সিম্পল। এই মানে কি, এই যে 20% ইনক্রিজ। হ্যাঁ, এখানে আই এর পরিবর্তে আই ডি দিলেও একই কথা হয়। আই মানে ইনক্রিজ, ডি মানে ডিক্রিজ, আই ডি বাই 100। তো আমরা এ বি ডি লিখলাম। এ মানে কি বাড়বে, হ্যাঁ বাড়ে, কত পার্সেন্ট বেড়েছে? 20%। ওকে, আমরা 20 লিখলাম, 20। তারপরে এরপরে দেখো, তোমার হচ্ছে এই যে, আর কমানো, কমানো মানে কি, কমানো মানে এখানে মাইনাস মাইনাস হবে, তখন প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস -20। -20 মানে কি প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ -20। হুম, যোগ। দেখো এবার, এই যে তুমি প্রথমে মানে বাড়লো 20% ইন্টু -20, কমা মানে কি -20, -20 বাই 100। দেখা যাচ্ছে, দেখো +20 আর -20 মানে ভ্যানিশ, কোনো ভ্যালু নেই। আর তাহলে 20 আর 20 গুণ করলে কত হয়? 400, -400 বাই 100। শূন্য শূন্য কাটা গেলে কত থাকে? -4, -4, -4, -4। তাহলে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলে এবং এবং প্রস্থ 20% কমানো হলো, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি মাইনাস হবে? -4। মানে ক্ষেত্রফল কি কমবে না বাড়বে? ক্ষেত্রফল কি কি হবে? উত্তর থাকবে কমবে। যে, হ্যাঁ 4%। ক্ষেত্রফল 4% কমলো নাকি বাড়লো, না এমন। তাহলে মাইনাস হলে, রেজাল্ট যদি মাইনাস আসে, তার মানে ক্ষেত্রফল কমলো, 4% কমলো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল 4% কমলো। আর যদি +4 থাকতো, তাহলে ক্ষেত্রফল 4% বৃদ্ধি পেল, ক্ষেত্রফল 4% বৃদ্ধি পেল। আচ্ছা, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এইটা এই শর্টকাট সূত্র, এইটা মনে রাখবা। এটা মনে, এ মানে, এ অর্থ কি বৃদ্ধি পাওয়া, আর বি অর্থ কি হ্রাস পাওয়া। এ অর্থ কি বৃদ্ধি পাওয়া, বি অর্থ হ্রাস পাওয়া। আর এ বি উল্টো, তাহলে এ কত 20 আর বি -20 মানে কি প্লাস মাইনাসে মাইনাসে হয়, এই জন্য -20 প্লাস এর মান কত 20 আর ইন্টু বির মান কত -20 বাই 100। তো এই 20 কাটা, তাহলে 20 আর 20 গুণ করলে 400 হয়, 2 দিয়ে 4 00 বাই 100, কাটাকাটি করলে -4। -4 মানে 4% হ্রাস পেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 4%। ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 4%। আর এটা ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কত? হ্যাঁ হ্যাঁ,
ক্ষেত্রফল 4 মানে ক্ষেত্রফল কমবে 4%। ক্ষেত্রফল 4% কমবে, ক্ষেত্রফল 4% কমবে। স্যার একটু বীজগণিতের নিয়মের মতো। হুম, এই মানে বীজগণিতের মানে নিয়মের মতো, একটু প্লাসে মাইনাসে মাইনাস। হোক, ও আয়তেরই একটা পার্ট। আজকে চতুর্ভুজ শেষ করে দেবো, গতকাল করানো হয়েছে তো। উঠানো শেষ হলে বলবা। ডান। স্যার ডান। স্যার ডান। ওকে, স্যার একটু 30 সেকেন্ড দাঁড়াও। ওকে, এটা 5, এই স্লাইড এখানে শেষ। সরি, ওকে, আমরা খাতা কলমে চলে যাই। ওকে, আমরা যে ট্রাপিজিয়াম বা চতুর্ভুজ, চতুর্ভুজ যে আয়ত, বর্গ, সামন্তরিক, এইগুলোর একটু বেসিক কিছু ইম্পর্টেন্ট সূত্র, ওইগুলো জেনে নিলে বাকি আমাদের সব কভার হয়ে যাবে। ওকে, লেখো বর্গ। 1 নম্বর, ক্ষেত্রফল, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ক্ষেত্রফল সমান কি? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। স্যার এটা লিখবো? হ্যাঁ লেখো, এ গুণ এ সমান কি? এ স্কয়ার। অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি, মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 5, তাহলে 5 গুণ 5 অর্থাৎ 25। 25 বর্গ, মানে বর্গ মিটার, কিলোমিটার, যেটা থাকুক ওইটা হবে। বর্গ একক আর কি, বর্গ একক, বর্গ একক, বর্গ একক। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নাম্বার 2, পরিসীমা। পরিসীমা মানে বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 4 ইন্টু 1 বাহুর হ্যাঁ, 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য। স্যার এর উপর এটা কি লিখেছেন? এই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ওইটা বলছো? স্যার এটা কি A2? একক, একক, বর্গ একক, বর্গ একক, স্যার বর্গ A একক। স্কোয়ার? স্কয়ার, স্কয়ার, হ্যাঁ,
বাহু গুণ বাহু, অর্থাৎ এ গুণ এক বাহুর দৈর্ঘ্য, মনে করো বর্গ হইতে বাহুর দৈর্ঘ্য এ, তার অর্থ কি বাহু গুণ বাহু, এ গুণ এ সমান এ স্কয়ার বর্গ একক। মানে যদি থাকে যে এত বর্গ মিটার, তাহলে কি, তাহলে বর্গ মিটার, বর্গ লিখতে হবে। ক্ষেত্রফলের সময় সবসময় বর্গ লিখতে হবে। মনে করো এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, ক্ষেত্রফল কত, তাহলে 5 গুণ 5 সমান 25 বর্গ মিটার। 25 বর্গ মিটার, বর্গ মিটার লিখতে হবে, শুধু 25 মিটার লিখলে কিন্তু হবে না, 25 বর্গ মিটার লিখতে হবে। ক্ষেত্রফলের সময় সবসময় বর্গ লিখতে হবে, ক্ষেত্রফলের সময় সবসময় কি বর্গ লিখতে হবে, বর্গ। নাম্বার 3 নম্বর সূত্র জানলে হবে, এগুলো বেশি অঙ্ক করা লাগবে না। হ্যাঁ, একটা দুইটা অঙ্ক আসবে, জাস্ট সূত্র অনুযায়ী হুবহু সূত্রটা জানলে বসাই দিলে হয়ে যাবে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি একটি বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। √2 একটি বাহু এ, তাহলে কি √2 এ, √2 এ একক, এখানে আর বর্গ দেয়া লাগবে না, √2 একক, মানে যদি মিটার থাকে মিটার। হ্যাঁ, এটা আর কি। তাহলে বর্গের সূত্র কয়টা, ক্ষেত্রফল নির্ণয় সূত্র, পরিসীমা নির্ণয় সূত্র, কর্ণের সূত্র। ক্ষেত্রফলের কি বাহু গুণ বাহু, এ গুণ এ বা এ স্কয়ার। পরিসীমা কি 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য বা 4a একক। আর কর্ণের দৈর্ঘ্য √2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, √2a একক। কর্ণের দৈর্ঘ্য যদি প্রশ্ন খুব কঠিন করে তাহলে কর্ণের দৈর্ঘ্য রিলেটেড অঙ্ক আসবে, অন্যথায় আসবে না। স্যার লেখা শেষ হলে বলবা। ডান। ডান। ওকে, স্যার আমার লেখা শেষ হয়নি। লেখা শেষ হয়নি? আচ্ছা, এটা লেখো, এটা দেখাচ্ছি। ওকে, এবার সামান্তরিক, সামান্তরিকটা লেখো। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। একটু ফাস্ট আগাচ্ছি, কারো সমস্যা হলে বলবা। ভূমি গুণ উচ্চতা, উচ্চতা, এই যে ব্র্যাকেটে বর্গ একক, মানে বর্গ মিটার হলে বর্গ মিটার দিতে হবে। হ্যাঁ, এই জন্য বর্গ একক আমি দিয়ে দিচ্ছি পাশে। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সমান ভূমি গুণ উচ্চতা। নাম্বার 2, সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা। আদিবা আছো? দেখি আছে কি। ইয়েস স্যার। ওকে, শেষ পর্যন্ত ক্লাস করবা, গুরুত্বপূর্ণ। ওকে স্যার। এগুলো বিপদে কাজে লাগবে। হ্যাঁ, সূত্রগুলো সব সূত্র কাজে লাগবে তা না, যদি আসে বিপদে কাজে লাগবে। যত কঠিন কোশ্চেন হোক, এর বাইরে এটা কি 2 হবে না। লিখছেন হ্যাঁ, পরিসীমার পর? হ্যাঁ, প্রস্থ একক, ভূমি প্লাস উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, ব্র্যাকেট দিয়ে বর্গ একক দিচ্ছি, বর্গ একক। হ্যাঁ, বর্গ একক। এই বর্গ একক মানে মনে করো ওই যে মিটার আছে, তাহলে ক্ষেত্রফলের হ্যাঁ ক্ষেত্রে স্যার, বর্গ মিটার ক্ষেত্রফল দিচ্ছি। মানে বর্গ একক। হ্যাঁ, ক্ষেত্রফল মানে বর্গ একক। আচ্ছা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বর্গ একক, আর সামান্তরিকের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। একক মানে মিটার থাকলে মিটারই হবে, বর্গ মিটার কিন্তু হবে না।
পরিসীমার ক্ষেত্রে আবার কিন্তু বর্গমিটার হবে না, মিটার থাকলে শুধু মিটার হবে। তাহলে সামান্তরিকের পরিসীমা স্যার দুই সমান টু নাম্বারটা ইন্টু, সামান্তরিক কে হয়ে গিয়েছে, রটা স্যার হ্যাঁ আসেনি। স্যার সামান্তরিক কে? আচ্ছা রটা লিখে নাও, ওকে। সামান্তরিকের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। ওকে, আর তাহলে বর্গের কি, বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, অর্থাৎ বর্গের বাহু যদি এ হয় এ গুণ এ সমান এ স্কয়ার বর্গ একক। আর পরিসীমা সমান কি, 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য মানে কি 4 এ একক। আর কর্ণের দৈর্ঘ্য মানে √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ √2 এ একক। স্যার এর আগেরটা আরেকবার একটু দেখাবেন? দেখো অবশ্যই। আমরা কালকে ত্রিভুজ, ত্রিভুজ খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের দুনিয়ায় যত প্রবলেম আছে, মানে ত্রিভুজ কোন সংখ্যান্ত ত্রিভুজ, এই সমকোণী স্যার সূক্ষ্মকোণী এরপরটা যেতে পারে। স্থূলকোণী। হুম, আব্দুল্লাহ কি বলছো? স্যার ওকে, এবার থাকলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম স্যার উচ্চতা গুণ এটা কি লিখেছেন? সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু উচ্চতা গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে হাফ ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এইচ হাই, এই জন্য এইচ ইন্টু সমান্তর প্রথম বাহু যদি এ হয় দ্বিতীয় বাহু বি, অর্থাৎ এ প্লাস বি, আর দুই বাহুর সমষ্টি আর কি। হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। স্যার এটা কি এইচ লিখছেন? এইচ, এইচ, হ্যাঁ এইচ, এইচ লেখা হয়েছে। স্যার এইচ দ্বারা কি উচ্চতা বুঝাইছেন? হ্যাঁ এইচ দ্বারা উচ্চতা, এইচ দ্বারা উচ্চতা বোঝানো হয়েছে। স্যার ওটা দেখেই মনে হচ্ছিল। লিখে নাও তোমরা, এইচ ইন্টু, এই দেখো এই ছোট হাতের এইচ ইন্টু এই যে এ প্লাস বি, এই নাও।
হাফ, এই যে হাফ ইন্টু এইচ, এইচ ইন্টু এই যে এ প্লাস বি, এ প্লাস বি। স্যার ডান। ওকে, এখনকার ক্লাস স্যার কিন্তু এ প্লাস বি প্রত্যেকটা মানে কি সিরিয়াস। স্যার? এ প্লাস বি এ প্লাস বি মানে ওই যে সমান্তরাল বাহু ইয়ে থাকবে না, বাহুর স্যার দৈর্ঘ্য, সমষ্টি। ওই বাহুর দৈর্ঘ্য। আরে আচ্ছা দাঁড়াও, একটা অঙ্ক দিই, করো, এটা করো। সূত্র লিখছো না? ইয়েস স্যার। জি যা, স্যার। একটা অঙ্ক দিই, ঝামেলা মিটে যাক। হ্যাঁ, একটি ট্রাপিজিয়ামের, একটি ট্রাপিজিয়ামের উচ্চতা, উঠাও, উচ্চতা 8 সেমি। স্যার 8। 8 8, হ্যাঁ, উচ্চতা 8 সেমি। 8 হচ্ছে, আচ্ছা 8, এই নাও যাও, 8 সেমি। এবং সমান্তরাল, সমান্তরাল বাহু দ্বয়ের, বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য যথাক্রমে, যথাক্রমে 9 সেমি, সেমি এবং এবং 7 সেমি, 7 সেমি হলে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বর্গ সেমি, ক্ষেত্রফল কত বর্গ সেমি। ওকে, করো করো, দ্রুত করো, প্রশ্ন উঠি, তোমরা করো। ইশতিয়াক, প্রথমে প্রশ্ন উঠাও, এরপর করো। ওকে স্যার। খুব সহজ, বুঝে বুঝে করলেই স্যার হবে। ডান। কত উত্তর স্যার বলো ডান। তো, কত? 64। স্যার 64। আর এটা, এর বাইরে কার উত্তর রয়েছে ওইটা বলো। আর এর বাইরে উত্তর, 64 বাইরে উত্তর কারো এসছে? আমি সেই সৌভাগ্যবানকে দেখতে চাই। স্যার 4 ট্রাপিজিয়ামের সেমি আছে। ক্ষেত্রফল কত? 4 সেমি। স্যার অ্যান্সার তো 64ই হয়। 7 সেমি কার এসছে? নাম বলো তো, একটু দেখতে চাই তোমার। সাইমা। 7 সেমি কিভাবে পেলে? এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা বসালাম। এবার দেখি হাফ ইন্টু, এই দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 9 সেমি আর 7 সেমি, এই যে 7 সেমি আর 9 সেমি। স্যার 64 তাহলে সেন্টিমিটার এটাই বসাও, হবে। 9 ইন্টু, সরি এখানে যোগ, এই যোগ 9 যোগ কত? 9 যোগ 7, তো 9 যোগ কত? 7 বসাও। আর এইচ এখানে দিয়ে, এখানে দিয়ে একই কথা। এইচ এর মান কত? উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 8 সেমি, 8 সেমি। তাহলে হাফ ইন্টু তোমার হচ্ছে, স্যার 2 আর 8 আর কাটাকাটি যায়।
9 আর 13 কত? 9, 10, 11, 12, 13, 14, 15, 16 16। ওকে, 16 গুণ 8। এবার দেখো 2 একে 2, 2 আর 8 কত? 16, 8 দুগুণে 16, তাহলে কত? 8 8টা 64, 64 হয়তো। 4 কোথায় পেলে? 64। 4 না তো, এটা 64 হবে। হ্যাঁ, ঝামেলা শেষ। সবার হয়েছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে না পারলেও বলো, সমস্যা নেই, বুঝতে না পারলেও নো ক্ষতি স্যার, নেই। কোনো সমস্যা নাই। সমস্যা যার আছে সে বলো। ওকে, বহুভুজ আছে, বহুভুজ পড়াতে হবে। তার আগে আমরা লাস্ট ওয়ান একটু আয়ত, বর্গ হলো আয়ত। ওকে, স্যার, আয়ত, পরিসীমা নাই। আয়ত লেখ। কিসের না, পরিসীমা নেই ওর। হুম, ওকে, আয়ত লেখো, আয়ত। আয়তের ক্ষেত্রফল, এইভাবে অঙ্ক আসবে, জাস্ট ডাটা বসাইতে হবে, আর কিছু না। সূত্র মুখস্থ করে জাস্ট কি ডেটা বসালেই হবে। দৈর্ঘ্য গুণ হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? বর্গ একক, বর্গ একক, বর্গ একক। লেখো। স্যার ক্লাস আর কি আয়তে, কয়টা পর্যন্ত হবে? এই এবারই শেষ হয়ে যাবে। আয়তক্ষেত্রের এই 5 মিনিট পরেই শেষ হয়ে যাবে। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাই লিখলাম, যেহেতু তুমি বলছো একক আর কি। হ্যাঁ, স্যার এটাই বর্গ একক নেই? হুম, এটাই বর্গ একক নেই? বর্গ একক তো ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়। এই যে ক্ষেত্রফল না, ক্ষেত্রফলে বর্গ একক দেওয়া হয়েছে। 2 ইন্টু রুট দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। 2 ইন্টু রুটে তো স্যার, এটা কি বর্গের। রুট? হ্যাঁ, রুট, রুট টু এ, ওইটা তো বর্গের, আর এটা আয়তের। হ্যাঁ, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ, প্রস্থ স্কয়ার, আর একক, একক। এইগুলো সহজ, জাস্ট উত্তর বসালেই তোমরা পারবা। জাস্ট সূত্রটা মুখস্থ করে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। আর বহুভুজটা ডান। কালকে দেখাই দেব। দেন তাহলে চতুর্ভুজ রিলেটেড, ডান। ত্রিভুজ চতুর্ভুজ থেকে অসংখ্য প্রশ্ন এসেছে এ যাবৎ। হ্যাঁ, তো এইগুলো ওইগুলো সব প্র্যাকটিস করাবো। ওগুলো স্যার একবার করে শনিবার, একদম দেখাই দিলে এমসিকিউর মতো ইজি হয়ে যাবে। স্যার স্যার শনিবারে ক্যাডেট কি পরীক্ষা হবে? শনিবারে, জি শনিবারে স্যার। দেখি আমরা এই শনিবারে ক্লাস নিতে পারি। হ্যাঁ, স্যার শনিবার পরীক্ষা না হবে হলে না? কালকে, কালকে ক্লাস হবে। এই শোনো, আগামীকাল ক্লাস হবে। হ্যাঁ, স্যার কয়টায়? কোন আগামীকাল সাবজেক্ট? স্যার পরীক্ষা হবে না?
কাল শুক্রবার না? জি ইয়েস স্যার। স্যার। কালকে পরীক্ষা হবে না, কালকে ক্লাস হবে। স্যার অঙ্ক। অঙ্ক হবে, অন্যান্য অন্য সাবজেক্টও হবে। স্যার কয়টায়? 8টা থেকে, মাথায় রাখবা 8টা থেকে। মানে স্যার ও এই সময়। হ্যাঁ, রাতে রাতে। ও জি কেন? স্যার। ঠিক আছে। স্যার কালকে কালকে, ক্লাস হবে? হ্যাঁ কাল ক্লাস হবে। কেন, কাল কোথায় যাবো? স্যার কোন বিষয় তোমরা কোথায় যাবো? স্যার কালকে কিছু না, শুক্রবার তো। শুক্রবার হলেও ক্লাস করতে হবে। এই ইয়ে করলে না, আমি ছুটিতে ছিলাম ওই সময় তো ক্লাস হয়নি, হয়েছে নিয়মিত। তো ওই সময় ছুটি পাইছি। স্যার কোন বিষয় ক্লাস হবে কালকে? কালকে বাংলা হবে প্লাস ইয়ে হবে, তোমার হচ্ছে গণিত হবে। হ্যাঁ, বাংলা আর একটু আগাতে হবে। ওকে, 64, গুড। চ্যাট এখন দেখছি। ওকে, মার্জুক ভালো করছে। আচ্ছা, একটু আর কালকে ইয়ে হবে, একটু মিটিংও হবে। হ্যাঁ, টোটাল গাইডলাইন হবে তোমার, আমাদের যে তোমার গত স্যার ওয়ান টু আমাদের ওয়ান সাথে মিটিং মিটিং। এর স্যার পরে কালকে ক্লাস হবে না, মিটিং হবে? কালকে তোমার হচ্ছে কাল শুক্রবার তো, কালকে মিটিং হবে প্লাস ক্লাস হবে, কিন্তু মিটিংটা হবে কম্বাইন্ড, সবাইকে নিয়ে, ওয়ান টু ওয়ান মিটিং না। হ্যাঁ, ওয়ান টু ওয়ান মিটিং হবে এই মাস শেষে, মাস শেষে ওয়ান টু ওয়ান মিটিং হবে। হ্যাঁ, কয়টা আর দিকে জানি? হচ্ছে, আর যদি কালকে যদি প্যারেন্টস মিটিং হয় তাহলে তোমাদের আর ক্লাস হবে না। তো এটা আমি জানাই দেবো না, আপাতত ধরে রাখো যে কালকে ক্লাস হবে। হ্যাঁ, প্যারেন্টস মিটিং তোমাদের বাকি 2 টিচারকে নিয়ে বসবো, আরো 2 টিচার আছে, ওদেরকে নিয়ে এরপরে বসবো। তো এই জন্য কালকে যদি প্যারেন্টস মিটিং না হয়, তোমাদের সাথে মিটিং প্লাস ক্লাস হবে। হ্যাঁ, ওকে স্যার। স্যার সব একসাথে নাকি এক এক একজন একজন? না, একজন একজন না, একজন একজন মাস শেষে হবে। হ্যাঁ, ও মাস আচ্ছা আচ্ছা। শেষে হবে। ওকে স্যার। তো সবাইকে সবাইকে নিয়ে একটা হবে, মিটিং হবে। আচ্ছা, এখন ইয়ে মার্জুক, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। তুমি এর আগে কি চতুর্ভুজ করছো স্কুলে কিংবা কোথাও? জি। আহ, ঠিক আছে। আজকের ক্লাস বুঝতে পারছো? হ্যাঁ। আর হচ্ছে বাংলা কিন্তু ওইভাবে পড়বা, বুঝছো? বাংলা প্রত্যেকটা অধ্যায় রিডিং পড়ার পরে, টেক্সট বই রিডিং পড়ার পরে দেন তোমার ওই রিলেটেড যত আনুষঙ্গিক কোশ্চেন আছে ওইগুলো সুন্দরভাবে পড়বা, তাহলে দেখা যাচ্ছে হুবহু কমন আসবে। বাংলা মানে টেক্সট বই রিলেটেড যেগুলো, এইগুলো তোমার হচ্ছে খুব বেশি কঠিন আসে না। মানে এইগুলো আবার ভুল করা যাবে না, যে প্রশ্নগুলো সহজ প্রশ্ন, ওই প্রশ্নগুলো ভুল করলে মানে তুমি অনেক পিছায় যাবা। তো ওই জন্য সবাই এই বিষয়ে অ্যালার্ট থাকবা। মানে টেক্সট বই রিলেটেড যে কোশ্চেন গুলো, ওইগুলো কোনোভাবে ভুল করা যাবে না। ওগুলো একটা ভুল করা মানে তুমি 500 জনের পিছে পড়ে যাবা 1 নাম্বারের জন্য। ওই জন্য ওইগুলো ভুল করা যাবে না। কারণ স্যার সবাই সহজ প্রশ্ন পারবে, আমরা না পারলে এমনিতেই করে দেবো। হ্যাঁ, সবাই সহজ প্রশ্ন পারবে, এখন তুমি যদি না পারো সেক্ষেত্রে স্যার পিছায় যাবা। ওই সহজ প্রশ্ন জন্য বেশিরভাগই পারবে, 500 জন তো, 500 জনের না পারলে আমার 500 জনের নিচে, মানে চান্স পারে, অ্যাবিলিটি একবারে নিচে। এই কথার কথা আর কি, 500 জন তো আর কি হিসাব করে না, মানে জাস্ট কথার কথা। এই, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে উম, প্রত্যেকে এখানে যারা আছে মনে করে এখন থেকে এই লাস্ট বাকি যে 6 মাস, এগুলো খুব সিরিয়াসলি নিতে হবে। আর যে ক্লাসগুলো করা হয় এইগুলো নোট খাতা করে রাখবা তোমরা, বুঝছো? এগুলো আলাদা সুন্দর করে নোট খাতা করে রাখবা, যেন পরীক্ষার আগে একবার করে তুমি দেখতে পারো। এখন পরীক্ষার আগে যদি বলেছে যে স্যার চতুর্ভুজের শীট দেন,
স্যার হচ্ছে ত্রিভুজের শীট দেন, তাহলে কিন্তু শেষ। হ্যাঁ, ওই সময় মনে করো শীট থাকলে আমি খুঁজেও বের করে দিতে পারবো না, মানে দিতে দিতে ওই একই শীট দেখা যাচ্ছে 5 বার দিয়ে দেওয়া হচ্ছে, তখন তোমার ওই শীট দেখতে দেখতে শেষ, অবস্থা শেষ। ওই জন্য এখন থেকে নোট খাতা করে রাখবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। মনে করো একটা সাবজেক্ট 5টা 10টা নোট খাতা হোক, সমস্যা নেই। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা অধ্যায়ের জন্য যদি একটা খাতায় শেষ হয় তারপরেও সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা নোট খাতা করে রাখবা সুন্দর করে। যেগুলো আমি বলি যে ইম্পর্টেন্ট কোশ্চেন ওইগুলো স্টার মার্ক দিয়ে রাখবা, দিয়ে ওই খাতাগুলো পরীক্ষার আগে একবার করে চোখ বুলাবা। আবার তোমরা পার্সোনালি দেখা যাচ্ছে কোনো অঙ্ক ইম্পর্টেন্ট কিংবা কোনো সূত্র যদি গুরুত্বপূর্ণ মনে রাখো, ওইগুলো নোট খাতায় উঠাই রাখবা। এখন লাস্ট 6 মাস খুব সিরিয়াসলি মানে পড়তে হবে এবং খুব হিসাব করে একদম ক্যালকুলেটিভ পড়াশোনা করতে হবে, সময় নষ্ট করা যাবে না, তাহলে ভালো কিছু হবে। ওকে স্যার। আর পড়ার পাশাপাশি মনে করো এই যে ইয়েগুলো ওটি হোমওয়ার্ক দেয় 2-3 জন, মানে 2-3 জন ক্যাডেটে চান্স পেতে চায়, বাকিরা পেতে চায় না, তাই তো? হোমওয়ার্ক দিছি। প্রত্যেক দিন দিতে হবে, প্রত্যেকে দিতে হবে। মনে করো তুমি ভাত খেতে গিয়ে যদি ভুলে যাও, ভাত তো প্রতিদিন খাও, এমন হয় যে মনে করো একদিন খাওনি, ভুলে গেছো, যে একদিন মনে করো সারাদিন খাওনি, কিছুই খাওনি, ভুলে গেছো, যদি ভুলে যাও ওই দিন হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই। আর যদি তুমি ভাত খাও মানে দুপুর রাতে যদি খাও তাহলে হোমওয়ার্ক দিতে হবে। আর যদি ওই দিন একদিন যদি সারাদিন কিছুই না খাও, ভুলে যাও খেতে, ওই দিন দেওয়ার দরকার নেই, ওই দিন মনে করো মাপ। আর যদি প্রতিদিন তোমার খেতে যদি না ভুলো তাহলে হোমওয়ার্ক দিতে ভোলা যাবে না, হোমওয়ার্ক ওটি এগুলো দিতে হবে। আর এইটারও তোমার ওটি এমন না দায় ছাড়া দিলে হবে না, ওটা তোমার প্রেজেন্টেশন কোয়ালিটি বাড়াইতে হবে, এই জন্যই মূলত দেওয়া। আর তুমি যদি মনে করো হাজিরা শোধ দেওয়ার জন্য দাও তাহলে তো ভালো হবে না। সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, তোমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, তোমার আগের ভিডিও দেখবা জড়তা দূর হচ্ছে কিনা, অন্যদের ভিডিও গুলো দেখবা তোমার থেকে অন্যদের বেশি সুন্দর হচ্ছে কিনা, এইসব গুলো লক্ষ্য করবা। করে যদি তোমার ডে বাই ডে বেটার কোয়ালিটি হয় তাহলে বুঝতে পারবা এটা তোমার কি কাজে দিচ্ছে। আর যদি বেটার কোয়ালিটি না হয় তাহলে বুঝতে হবে যে তুমি অবহেলা করছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে কারো স্যার, কোনো আসসালামু কোশ্চেন আলাইকুম। থাকলে স্যার আমরা শেষ করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু জি জি, ওয়ালাইকুম আসসালাম।